আসসালামু আলাইকুম। তোমরা স্বাস্থ্য জিকের উপরে মেডিলজি কন্টেন্ট চাচ্ছিলা। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আর জাস্ট এক সপ্তাহ বাকি আছে, সেহেতু আমরা তোমাদেরকে এখন কিছু গুরুত্বপূর্ণ জিকে টপিক যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখন গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা স্বাস্থ্য জিকে সম্পর্কে মোটামুটি এখানে তোমার অনেকগুলো প্রশ্ন আছে। এখন এই প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে সিলেক্ট করা হয়েছে, এখানে তোমার সাম্প্রতিক জিকের মানে সাম্প্রতিক স্বাস্থ্যের ইনফরমেশনটুকু বাদ দিয়ে তোমার স্বাস্থ্য জিকে সম্পর্কে যা যা জানা লাগবে মোটামুটি সবকিছু এখানে সামারাইজ করা আছে। তো সাম্প্রতিক জিকেটা কোথায় পড়বো? সাম্প্রতিক জিকের জন্য আমাদের আলাদা আলাদা ভিডিও আসবে এবং সাম্প্রতিক জিকের উপরে আমাদের লস প্রজেক্টে আমরা একটা ক্লাসও নিব। ইভেন লস প্রজেক্টে সাম্প্রতিক জিকের উপর একটা পিডিএফও দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এখানে যে যে প্রশ্নগুলো আছে এগুলো ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরো চাকরির প্রশ্ন বলো, ভর্তি পরীক্ষার প্রশ্ন বলো, সেসব জায়গার মধ্যে এসেছে এবং সেখান থেকে আমরা বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই পিডিএফটা আমরা একটা পিডিএফ লিঙ্ক করে দিব, তুমি কমেন্টের মধ্যে পেয়ে যাবা। তো আমরা ক্লাসটা বেশিক্ষণ সময় দিয়ে লং না করি, কারণ তোমাদের আসলে সময় কম। দেখো, ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি এখানে বিএমডিসি গঠনের মূল উদ্দেশ্যটা কি। তো বিএমডিসি কি? বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এই বিএমডিসি সম্পর্কে কিন্তু যেহেতু এবার জিকের সাথে তোমার আরো মানবিক গুণাবলী বলো, নৈতিকতা বলো, প্রবণতাও অ্যাড হয়েছে, সেহেতু বিএমডিসি টপিকটা একটু ইম্পর্টেন্ট বলতে পারো। কারণ এই বিএমডিসির আন্ডারে আমাদের এমবিবিএস ডিগ্রি বলো, বিডিএস ডিগ্রি বলো, সামনে যে কারিকুলামগুলো থাকে সবকিছু এই বিএমডিসি আন্ডারে হয়। সো বিএমডিসিটা আমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এই বিএমডিসি গঠনের মূল উদ্দেশ্যটা কি ছিল? চিকিৎসা শিক্ষা ও পেশাগত অনুশীলনটাকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এগুলো খুবই বেসিক প্রশ্ন। তো এখান থেকে তোমার এগুলো জাস্ট রিডিং টাইপের, এগুলো পড়ে যাবা আর কি। ধরো বিএমডিসি মূল কাজগুলোর মধ্যে কি? চিকিৎসকদের নিবন্ধন প্রদান। মানে ধরো আমাদের এমবিবিএস শেষে অলরেডি আমি থার্ড ইয়ার, মানে আমাদের একদম থার্ড ইয়ার শেষ প্রান্তে চলে এসেছি, ফোর্থ ইয়ারে উঠবো। তো এরপর যখন তোমার ইন্টার্নি শেষ হয়ে যাবে, মানে তারপরে এই বিএমডিসি আমাদেরকে চিকিৎসকদের একটা নিবন্ধন দিবে। মানে মোটামুটি আমার ফিফথ ইয়ার শেষ হলো, ফাইনাল ইয়ার শেষ হলেই বিএমডিসি অনুমোদন পেয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এরপরে একটা এখান থেকে এগুলো দেখো, এই যে বাংলাদেশের কোন আইন অধ্যাদেশের অধীনে এটা প্রতিষ্ঠিত, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট, এগুলো খুবই ইজি প্রশ্ন। সো এগুলো তোমার রিডিং পড়তে পারবা। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এখানে 8 নম্বর প্রশ্নের মধ্যে আমরা পাচ্ছি কোন দেশ তাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার ব্যবস্থার জন্য সুপরিচিত। তাহলে কোন দেশে একদম ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানে তুমি যে কোনো ধরনের চিকিৎসা একদম মানে উন্নত মানের চিকিৎসা প্লাস সব ধরনের চিকিৎসা ওখানে ভালো পাওয়া যায়, সেটা কোন দেশ? সেটা হচ্ছে আমাদের কানাডা। ঠিক আছে, এরপর দেখো ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন এর কোন আইনটা অন্য সদস্য দেশের চিকিৎসা নেওয়ার অধিকারটা দিচ্ছে? ওদের একটা আইন আছে, ক্রস বর্ডার হেলথ কেয়ার নির্দেশিকা। এই নির্দেশিকার আন্ডারে ওরা মানে ইউর আন্ডারে মোটামুটি আমাদের 27টা দেশ একটা আছে। তো এই সবগুলো দেশের মধ্যে তোমার মানে যাতে ওরা সবাই চিকিৎসা নিতে পারে, চিকিৎসা নেওয়ার যে অধিকারটাই সেটাকে প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, এগুলো তোমরা মোটামুটি পারবা। তারপরে দেখো, এখানে আরো কিছু আছে। ফার্স্টে 11 নম্বর দেখতে পাচ্ছি আমরা ইচ্ছা মৃত্যু বা ইউথ্যানাসিয়া। এখন ইউথ্যানাসিয়া জিনিসটা কি? ইউথ্যানাসিয়া জিনিসটা হচ্ছে কি, ধরো একটা পেশেন্ট খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, এখন অনেক বেশি ক্রিটিক্যাল অবস্থা, মানে ওরা একদম মৃত্যু অবধারিত। এখন সে যতদিন বেঁচে আছে তার কষ্টটা আরো বেশি বাড়ছে। তো চিকিৎসকদের বা আমাদের এই মেডিকেল সিস্টেমের মধ্যে একটা আছে যে ওই পেশেন্টের এই কষ্টটাকে লাঘব করে, কারণ সে তার বেঁচে থাকার কোনো আশা নেই, সে মারা যাবে, এটা একটা নির্ধারিত হয়ে গেছে যে এই নিয়ে সে বাঁচতে পারবে না। শুধু শুধু যতদিন বাঁচতে তার বেশি কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে কমানোর জন্য একটা ইচ্ছা মৃত্যু বা তার স্বেচ্ছায় মৃত্যুর একটা অপশন আছে। তো এইটা সব দেশে আসলে আইনগতভাবে বৈধ করে নেই, কারণ এখানে অনেক লিগাল টার্মস থাকে। কিন্তু কোন দেশে দেখো, নেদারল্যান্ডস, এটা একটা আইনগতভাবে বৈধ করেছে, সেটা আমরা একটু দেখতে পারি। তারপরে দেখো, এখানে আমরা বিভিন্ন দেশের স্বাস্থ্য সেবা বা ওদের স্বাস্থ্য সেটার নাম আমাদের একটু জানতে হবে। চীনের কোনটা, ইউএস এর কোনটা। এখানে আমরা জার্মানিটা পাচ্ছি। জার্মানির স্বাস্থ্যসেবা ব্যবস্থা কি নামে পরিচিত? বিসমার্ক মডেল। তো তোমাকে প্রশ্ন এভাবে আসতে পারে যে বিসমার্ক মডেল কোন দেশের স্বাস্থ্যসেবার নামে আর কি। ঠিক আছে, আচ্ছা, সো এটা আমরা দেখলাম। এরপরে দেখো, গর্ভপাতের অধিকার এবং এটা একটা সাংবিধানিক অধিকার হিসেবে প্রথম স্বীকৃতি। মানে ধরো নর্মালি অ্যাবর্শন করা, অ্যাবর্শনে কিছু মেডিকেল টার্মস থাকে, একটা আছে আমাদের এনটিপি, ওই অনুযায়ী অ্যাবর্শন করতে হয়। আমাদের দেশে এটা এত বেশি না, কিন্তু কোন দেশ একদম আইনগতভাবে সাংবিধানিক অধিকার যে সময় চায় সে সময় অ্যাবর্শন করতে পারে, সেটা কোন দেশ? সেটা হচ্ছে আমাদের ফ্রান্স। ঠিক আছে, যাই হোক। তারপর দেখো, এই যে একটু আগে যেটা বললাম, এই দেখো কোন দেশের স্বাস্থ্যসেবা মডেলকে আমরা বেভারেজ মডেল বলছি। তাহলে একটু আগে আমরা পেয়ে গেলাম, দেখো জার্মানিটাকে আমরা কি বলছিলাম? বিসমার্ক মডেল। তো দেখো এই ওয়ার্ডগুলো মধ্যে আমার প্যাচ লেগে যেতে পারে। তাহলে কোন দেশের স্বাস্থ্যসেবাকে আমরা বেভারেজ মডেল বলছিলাম? স্পেনের। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, এই যে সিঙ্গাপুরে 3MS, এটা দ্বারা আমরা স্বাস্থ্যসেবার মডেল হচ্ছে 3Ms। এই 3M দ্বারা আমরা আসলে কি বুঝাই? মেডিসেভ, মেডিশিল্ড লাইফ, মেডিফান্ড। ঠিক আছে, সো এগুলো একটু আমরা দেখি। ঠিক আছে,
তারপর দেখো এই যে বিএমডিসি নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, যে বিএমডিসি আইনটা রাষ্ট্রপতির সম্মতি লাভ করে কবে। এটা আমাদের বাংলা ডেট দেখো, তুমি চাইলে ইংলিশটা দেখতে পারো, সমস্যা নেই। তো দেখো বিএমডিসি নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। বিএমডিসির প্রত্যেকটা সভায় সভাপতিত্ব করে কে? প্রেসিডেন্ট। তারপরে বিএমডিসির কত সময় পর পর ওদের একটা সভা হয়? 6 মাস পর পর। এই প্রশ্নগুলো আছে, দেখলাম আমরা। এখন দেখো 23 নম্বর প্রশ্নে আছে, ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে আমাদের হিপোক্রেটাস। এখন হিপোক্রেটাস কি? ধরো তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ চান্স পাও, মেডিকেল ওরিয়েন্টাল যেটার মধ্যে চান্স পাও, তখন দেখবা যে প্রথম দিন তোমার যেদিন ওরিয়েন্টেশন থাকবে, যদি সবাইকে এরকম হাত তোলে, আমরা প্রত্যেককে শপথ করে আসি আমরা হিপোক্রেটিক ওথ নেই। এই হিপোক্রেটিক ওথ কি? হিপোক্রেটিক ওথ হচ্ছে যে আমি আমার নিজেকে এই পেশার জন্য অনুগত করলাম, এরকম অনেকগুলো টার্ম নিয়ে আমরা একটা শপথ গ্রহণ করি। এই শপথটার নাম হচ্ছে হিপোক্রেটিক ওথ, যেটা প্রত্যেকটা এই যে সাদা অ্যাপ্রন যারা গায়ে জড়াতে স্বপ্ন দেখো, সবারই এটা ড্রিম আসলে। তো এই হিপোক্রেটাসের নাম থেকে এসেছে হিপোক্রেটিক ওথ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি সবগুলো দিয়ে দেবো। এখন 384টা প্রশ্ন এখানে টোটাল, সবগুলো তার ইন ডিটেল মানে ডিসকাস করা পসিবল না, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে অনেকগুলো দেখো, যে গ্রিক চিকিৎসক গ্যালেন সে কি কারণে বিখ্যাত ছিলেন? মানব দেহের শারীরিক স্থান, মানে মানব দেহের কোন জায়গায় কোন অঙ্গ আছে, এবং মানব দেহের যে ফিজিওলজি আছে, মানে ফিজিওলজিক্যাল যে সিস্টেম গুলো, রেনাল সিস্টেম বলো, কার্ডিওভাস্কুলার সিস্টেম বলো, প্রত্যেকটা সিস্টেম নিয়ে কাজ করেছে এই গ্যালেন, ঠিক আছে? এরপর 27 নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অলরেডি তোমরা শৈবালের চ্যাপ্টারে পড়েছো, শৈবাল ছত্রাকের চ্যাপ্টারের মধ্যে, যে প্রথম সফল অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে? এখন তোমরা আমাকে নিচে কমেন্টের মধ্যে বলবা যে কোন পেনিসিলিন ছত্রাক থেকে প্রথম পেনিসিলিনটা আবিষ্কার করে, তোমরা নিজে কমেন্টের মধ্যে বলবা, ঠিক আছে? তবে এখানে কিছু ফেমাস বইয়ের নাম আছে। ডি হিউম্যান কর্পোরেস ফ্যাব্রিকা, এই বইটা রচয়িতা কে ছিলেন? আন্দ্রেয়াস ভেসালিয়াস। তো দেখো এটা 2 টাইপের প্রশ্ন। ফার্স্ট অফ অল, এটা হিউম্যান বডির উপরে লেখা একটা বই, মানে চিকিৎসা বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট একটা বই। সেকেন্ডলি, এটা ফেমাস বই, এই জন্য ওই 2 ক্যাটাগরিতেই প্রশ্নটা আসার সম্ভাবনা ভালো, ঠিক আছে? এরপরে দেখো এটাও 30 নম্বর প্রশ্নের সাথে তোমরা পরিচিত, যে টিকা পদ্ধতির প্রবর্তক এবং গুটি বসন্তের প্রথম টিকা আবিষ্কার করে কে? আমাদের জেনার সাহেব। এই জেনার সাহেবের এই আবিষ্কারের মাধ্যমে আমাদের যে ভ্যাকসিন যে সিস্টেমটা সেটা শুরু হয়েছে, ঠিক আছে? এরপরে তোমাদের সবার স্বপ্ন স্টেথোস্কোপের আবিষ্কার, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, দিয়ে রাখলাম জাস্ট পড়বা, রেনালিনেক। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যান্টিসেপটিক সার্জারি। অ্যান্টিসেপটিক সার্জারি কি? যে সার্জারি করার আগে আমি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বলো, প্রত্যেকটা ইকুইপমেন্ট একদম মানে জীবাণুমুক্ত করবো, সবকিছু করব, ওইভাবে একটা সার্জারি করার প্রথম প্রবর্তন ডাব্লিউএইচও দ্বারা প্রতিষ্ঠিত হয় কবে? আচ্ছা, এটা প্রশ্ন চলে আসছে, অ্যান্টিসেপটিক সার্জারি প্রবর্তন করেন কি? এটা তোমরা আমাকে নিচে কমেন্টের মধ্যে বলবা, এটা 2টা প্রশ্ন একসাথে মার্জ হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর দেখো এটা তোমরা জানো অনেকে, প্রথম সফল মানব হৃৎপিণ্ড স্থাপন করে কে? প্রতিস্থাপন করে আর কি। মানে আগে মনে করা হতো যে হার্টের সাথে এতগুলা গ্রেড ভেসেলস আছে, এগুলো আসলে কেটে কুটে, বা এমন একটা ধারণা ছিল আর কি, যে সব অঙ্গ দান করা যায়, হার্ট দান করা যায় না। বাট প্রথম সফলভাবে মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে হচ্ছে তোমার ক্রিশ্চিয়ান বার্নার, ঠিক আছে? তারপরে প্রথম টেস্টিও বেবি, এগুলো তোমরা মোটামুটি জানো, এগুলো জিকে তো অলরেডি অনেকবার পড়েছো। তারপর দেখো পোলিও রোগের টিকা আবিষ্কার করে কে? জোনাস সাল্ক এবং অ্যালবার্ট সাবিন। তো এই নামগুলা আমি জানি হয়তো একদিন আগে একটু টাফ লাগতে পারে, জাস্ট এই পিডিএফটা 2-3 বার পড়বা, তাহলে দেখবা মুখস্থ হয়ে গিয়েছে। এরপর দেখো হোমিওপ্যাথি চিকিৎসাটা আগে খুবই ফেমাস ছিল, বিশেষ করে বাংলাদেশিদের মাঝখানে। মানে কি কিছু একটা হলে হোমিওপ্যাথিক ওষুধ মানুষ একদম মতো, মানে মুড়ির মতো খেত আর কি। তো এই হোমিওপ্যাথি চিকিৎসার প্রবর্তক ছিল তোমার স্যামুয়েল হ্যানিম্যান, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এখানে আছে যে ইবনে সিনা নিয়ে আজকে আমরা কিছু জানবো। এই ইবনে সিনা কিন্তু মুসলিম ইতিহাসে বলো বা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জন্য আমরা ঢাকার বলো বা প্রত্যেকটা জায়গায় ইবনে সিনার অনেকগুলো ব্রাঞ্চ দেখি। তো দেখো তিনি একটা ফেমাস বই লিখে, বইটার নাম হচ্ছে দ্য ক্যানন অফ মেডিসিন। এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রশ্ন আসতে পারে যে নিচে এই যে ক্যানন অফ মেডিসিন বইয়ের রচয়িতাকে, আল রাজি, ইবনে সিনা, এরকম অনেকগুলো নাম দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো প্রথম সফলভাবে পরীক্ষামূলক অঙ্গ প্রতিস্থাপন, একটু আগে আমরা পড়ে এসেছি হার্ট প্রতিস্থাপন প্রথম কে করে সফলভাবে। এখন হচ্ছে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা, মানে ধরো যে কোনো একটা আমার পা কেটে গেছে, বা পায়ের একদম চামড়া সব উঠে গেছে, অন্য জায়গা থেকে একটা এনে লাগাইছি, তো এটা হচ্ছে আমার অঙ্গ প্রতিস্থাপন। এটা প্রথম সফলভাবে কে করে? জোসেফ মারে, ঠিক আছে? মেরে একদম অঙ্গ প্রতিস্থাপন করেছে, এবার করে মনে রাখবা। আচ্ছা, এবার দেখো
ফার্মাকোলজি হচ্ছে আমাদের ঔষধ বিজ্ঞান, যেটা অলরেডি আমাদের সাবজেক্ট, আমরা কয়েকদিন আগে রিটার্ন দিলাম। এই ফার্মাকোলজির পথিকৃতে একজন গণ্য করা হয়েছে তোমার পল এরলিখ। মানে মনে করা হয় যে এরা বিভিন্ন গবেষণার মাধ্যমে ঔষধ বিদ্যাটাকে আরো প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, এরপর দেখো আরো কিছু প্রশ্ন আছে, যে প্রথম সফলভাবে অস্ত্রোপচার, মানে যখন অপারেশন করার সময় অ্যানেস্থেশিয়াতে আমরা জানি কি করে অজ্ঞান করে ফেলে বা অবশ করে ফেলে, এটা প্রথম সফলভাবে কোনটা দিয়ে করা হয়? ইথার দিয়ে প্রথম এটা করা হয়। ঠিক আছে, এখন তো অনেক কিছু ইউজ করা হয়। তারপর দেখো এই যেটা আছে, অ্যান্টিসেপটিক সার্জারি প্রবর্তক হচ্ছে তোমার জোসেফ লিস্টার। ওকে, প্রথম চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পায় কে? এখন তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলবা, এবার কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটা সেগমেন্ট ফিজিওলজিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, কাকে দেওয়া হয় তোমার নিচে কমেন্টের মধ্যে বলবা। প্রথম 1901 সাল থেকে যখন প্রবর্তন হয়, প্রথম পায় তোমার এমিল ফলবেরি। ঠিক আছে, এরপর এক্স রে আবিষ্কারকে আমরা সবাই জানি এক্স রে, তিনি যে বিজ্ঞানী রনজেন প্রথমে একটা রশ্মি আবিষ্কার করে। এখন তিনি কোনো নাম পাচ্ছেন, এটার নাম কি দিব? তখন ওই যে আমরা অজ্ঞাত সংখ্যা বা নামকে এক্স ওয়াই দিয়ে বলি, তখন তিনি নাম রেখেছে এক্স রে, সেখান থেকে নাম হয়ে গেছে এক্স রে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে প্লাস্টিক সার্জারি জনকের নাম কি? সুশ্রুত। এই নামগুলো চলে আসতে পারে মাঝে মাঝে। তারপর দেখো যে ম্যালেরিয়া রোগ ছড়ানোর কারণ আবিষ্কারের জন্য পুরস্কার লাভ করেন কে? রোনাল্ড রস। এগুলো তোমরা মোটামুটি ম্যালেরিয়া চ্যাপ্টার মধ্যেই পড়ছো। তারপরে যে এবিও ব্লাড গ্রুপ, এগুলো মোটামুটি তোমাদের সব পরিচিত। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই যে মধ্যযুগে কোন আরব চিকিৎসককে চক্ষু চিকিৎসার জনক বলা হয়? তিনি খুবই ভালো একজন অপথ্যালমোলজিস্ট ছিল। এগুলো আমরা ওই যে 9-10 ধর্ম বইয়ের মধ্যে একটু পড়েছিলাম, এখন তোমাদের হয়তো কারোই মনে নেই। তো ইবনে আল হাইয়াম বা হাইথাম, অনেক নাম আছে, হাইয়ামই পড়েছিলাম আমি। তো এই হাইয়াম হচ্ছে তোমার অনেক সফল অপথ্যালমোলজিস্ট ছিলেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আরো ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে গেলে, এই দেখো সিফিলিস রোগ। সিফিলিস একটা আমাদের যৌন অঙ্গ দ্বারা ছড়ানো একটা রোগ বলতে পারো। এই সিফিলিস রোগে প্রথম কার্যকরী রাসায়নিক চিকিৎসা সালভারসান, এটার আবিষ্কারক হচ্ছে তোমার এই পল এরলিখ। ঠিক আছে, যিনি প্রথম তোমার নোবেল পুরস্কার পেয়েছিলেন মেডিসিনে। আচ্ছা এরপরে দেখো আমাদের এই যে দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য কমিশনের প্রধানকে? একে আজাদ খান। এটা যদি রিসেন্ট প্রশ্নের মধ্যে, তারপরেও এখন দেখো আচ্ছা আরেকটা প্রশ্ন এখান থেকে বলার খাতিরেই বলে যায় যে ইপিআই এর যে ভ্যাকসিন গুলো, ইপিআই ভ্যাকসিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইপিআই ভ্যাকসিন একটা ম্যান্ডেটরি, সেটা তুমি যে কোনো হেলথ কেয়ার সিস্টেমে, তুমি নার্স হও, তুমি যে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হও, তুমি ডাক্তার হও, ইপিআই ভ্যাকসিনটা সবার আসলে জানাটা খুবই ম্যান্ডেটরি। তো ইপিআই এর মধ্যে আগে তোমার 10টা ভ্যাকসিন দেওয়া হতো, ইপিআই এর মধ্যে রিসেন্টলি 11টা ভ্যাকসিন ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, এখন দেখি আপনারা কেউ কমেন্টের মধ্যে বলতে পারেন কিনা এই 11 নাম্বার ভ্যাকসিনটা আসলে কোন কোন জায়গার জন্য দেওয়া হচ্ছে। এটা আমি তোমার জন্য প্রশ্ন রেখে দিলাম, আজকে কমেন্ট বক্স যাতে ফেটে যায় তোমাদের প্রশ্নের মধ্যে। আচ্ছা তো দেখো রিসেন্ট 2023 সালে এই কালাজ্বর, বাংলাদেশ পুরোপুরি কালাজ্বর নির্মূল হতে পারে। এবং দেখো 2023 সালে যেহেতু বাংলাদেশ কালাজ্বর থেকে নির্মূল হয়, তখন 2023 সালে এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন চলে আসে। সো এই জন্য কিছু কারেন্ট, মানে একেবারে যে সব কারেন্ট ইনফরমেশন থাকবে থেকে আসবে এরকম না, বাট কিছু কিছু প্রশ্ন তোমার একদম কারেন্ট ইনফরমেশন, মানে এই বছর যা যা হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো থেকে আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো বাংলাদেশ কালাজ্বর নির্মূলে আন্তর্জাতিক স্বীকৃতি পায় কবে? 31 অক্টোবর 2023 সালে। তারপর দেখো এই যে প্রথম রোবোটিক অ্যাঞ্জিওপ্লাস্টি হয় কোন হাসপাতালের মধ্যে? অ্যাঞ্জিওপ্লাস্টি কোথায় হবে? এটা হার্টের চিকিৎসা না, তাহলে কোথায় হবে? হৃদরোগ ইনস্টিটিউটে হবে। আচ্ছা তারপরে দেখো এই যে WHO এর অনুমোদিত এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 4th টিকা বা 4th ভ্যাকসিনের নাম কি? গার্ডাসিল। সো এইগুলো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো আইসিডিডিআরবি, এই আইসিডিডিআরবি অনেক ইম্পর্টেন্ট, কারণ এরা প্রথম, মানে ডায়রিয়া আগে এমন একটা রোগ ছিল যার জন্য ধরো বাংলাদেশ একটা গ্রামের মধ্যে হাফ পপুলেশন মারা যাচ্ছে, কিন্তু এই মানে বিভিন্নভাবে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম বাড়িয়ে হোক, আইসিডিডিআরবি স্যালাইন উৎপন্ন করার মাধ্যমে হোক, এগুলো একদম অনেকটা কমে এসেছে এখন। তো আইসিডিডিআরবি একটা সেকোলিন টিকা পরীক্ষা করে, সেটা কোথায় করে? চাঁদপুরে মতলবের মধ্যে করে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো ডেঙ্গুর জন্য আমরা কোন টিকা আবিষ্কার করেছি? TB005। যদিও ডেঙ্গু আসলে প্রিভেনশনটা বেশি ইম্পর্টেন্ট, প্রিকশন নেওয়াটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা তো চিকনগুনিয়ার জন্য আবিষ্কৃত যে টিকাগুলো, এগুলোর নামগুলো একটু দেখবা, টিকাগুলোর নাম। ঠিক আছে, ওকে দেখো এই যে বাংলাদেশে এই যে যেটা তোমাদেরকে বলছিলাম যে 2025 সালের ইনফরমেশন, কিন্তু বাংলাদেশে কিন্তু ইপিআই তে নতুন টিকা অ্যাড হয়েছে। আগে ছিল 10টা ভ্যাকসিন, এখন হচ্ছে 11টা ভ্যাকসিন। কবে অ্যাড হয়েছে? 12 অক্টোবর 2025 সালে। দ্যাটস ওয়াই ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউ যে এখন ইপিআই ভ্যাকসিন কয়টা? 11টা। লাস্ট টিসিবি অ্যাড হয়েছে কবে? 12 অক্টোবর 2025 সালে। এই জন্য বলছিলাম যে এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, এটার পরীক্ষা চলেই আসতে পারে। ঠিক আছে, এই দেখো বাংলাদেশ ইপিআইতে যুক্ত নতুন হয়েছে টিসিবি। সো দিস হোল পিডিএফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ। এটা একটু 1 ঘন্টা টাইম নিয়ে হলো ঠান্ডা মাথায় পড়ে কভার করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা
এই দেখো বাংলাদেশে যে ইপিআর মধ্যে যে নতুন টিকাটা অ্যাড হয়েছে টাইফয়েডের টিকা, এই টাইফয়েড টিকাটা কি টাইপের? কনজুগেট ভ্যাকসিন। এখন কনজুগেট ভ্যাকসিন থেকে তুমি আবার ফেরত যাবো যে তোমার 10 নম্বরে মানব প্রতিরক্ষা চ্যাপ্টারের মধ্যে যে ভ্যাকসিনের টাইপগুলো আছে সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলাদেশের তৈরি প্রথম বায়োজেনিক ওষুধ, বায়োজেনিক মানে কি? যে হিউম্যান বডি থেকে কোনো একটা স্পেসিমেন নিয়ে আমি একটা ওষুধ তৈরি করেছি। দেখো পাচ্ছি হচ্ছে আমরা কাকে? এরিথ্রোপয়েটিন। আমরা সবাই জানি এরিথ্রোপয়েটিন কোথায় উৎপন্ন হয়, বলো এরিথ্রোপয়েটিন কোথায় উৎপন্ন হয়? আচ্ছা, তো এরিথ্রোপয়েটিনের কাজ কি? এখন এরিথ্রোপয়েটিন কি করে? তোমার যখন আমার বডির মধ্যে কোনোভাবে ব্লাড কমে গেছে, কোনোভাবে আমার আরবিসি কমেছে বা ব্লাড প্রেশার কমে গেছে, তখন কি করে? এরিথ্রোপয়েটিন তোমার কিডনি থেকে তোমার ইয়াতে যায়, বোন ম্যারোতে যায়, সেখানে সে নতুন করে এরিথ্রোপোয়েসিস করে, এরিথ্রোপোয়েসিস করে সে নতুন নতুন ব্লাড ভেসেলগুলো তৈরি করে, যার মাধ্যমে সে আমাদের ব্লাড ভলিউমটাকে ইনক্রিজ করে। সো দেখো এটা পুরোপুরি একটা মানে বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে হচ্ছে না, এই জন্য প্রথম বায়োজেনিক ওষুধের নাম কি? এরিথ্রোপয়েটিন। আচ্ছা, এরপরে আরো কিছু, যে প্রথম মাঙ্কি বক্স, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট রিডিং পড়ে যাবা। তারপর দেখো এই যে যেহেতু 24 সালে হয়েছে, প্রথম 1 জুন 2024 সালে, 2024 বলে আবার ইনফরমেশন বাদ দিয়ে দিও না, 2024 সালে ইনফরমেশন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিকনগুনিয়ার জন্য প্রথম একটা টিকার অনুমোদন দেওয়া হয়। সেই টিকাটার নাম কি বা কারা অনুমোদন দেয়? ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বা ইএমএ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে আরো আছে, এই যে ওআরএস এর অন্যতম গবেষক ডক্টর রিচার্ড অ্যালান ক্যাশ, মানে এই ওআরএস কিন্তু একদম লাইফ সেভিং একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু হাজার হাজার লাখ লাখ প্রাণ বাঁচায় ফেলছে ওআরএস। এই ওআরএস এর যে উদ্ভাবক ছিলেন তিনি মারা যায় 22/2024 সালে, এটা দেখবো আমরা। তারপর দেখো অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাদের ম্যালেরিয়ার জন্য সেকেন্ড একটা টিকা আবিষ্কার করে, কারণ ম্যালেরিয়ার প্রত্যেকটা ধরো ফ্যালসিপেরাম বলো বা ওভালি বলো বা যেটা আমরা পাই কি, সবগুলোর প্রতি আস্তে আস্তে এগুলো না রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষা একবার প্রশ্ন আসে যে ম্যালেরিয়ার জন্য কোন করা হয়, মস্কুইরিক্স এই টিকা ইউজ করা হয়, মানে মস্কুইরিক্স প্রতিষেধক হিসেবে ইউজ করছি, কিন্তু এই প্রত্যেকটা ধরো যে ফ্যালসিপেরামি ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে সবগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি ম্যালেরিয়ার জন্য নতুন একটা টিকা উদ্ভাবন করে, যার নাম কি তোমার R21 ম্যাট্রিক্সন, ঠিক আছে? ওকে, তারপরে দেখো যে বাংলাদেশের ডেঙ্গু টিকা TB005 একটু আগে আমরা যেটা পড়ে আসছি, সেটা সফল পরীক্ষা হয় 27 সেপ্টেম্বর 2023 সালে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এগুলা মোটামুটি আমরা দেখব। প্রথম ম্যালেরিয়া গণটিকাদান কর্মসূচি কোন দেশ করে? ক্যামেরুন, ঠিক আছে? বাংলাদেশে নতুন কোন সংক্রামক রোগ দেখা দিলে, যখন করোনা ছড়াই গেছিল, আমরা বারবার শুনলাম না যে IEDCR এর নির্বাহী পরিচালক বা IEDCR এর পরিচালক এখন বক্তৃতা দিচ্ছে, তাহলে প্রথম হচ্ছে IEDCR এর কাছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে ICDDB বিখ্যাত গ্রামীণ গবেষণা কেন্দ্র কোথায়? মতলবে। ওই যেটাকে বলে আসলাম না যে সেকোলিন যে টিকাটা, সেটা প্রথম এক্সপেরিমেন্ট করে তোমার চাঁদপুরের মতলবে, সো ওইটা থেকেই আসলো, ঠিক আছে? তারপরে যে ICDDB অনেকগুলো মানে উদ্দেশ্য দিয়েছে, এগুলো ভালো করে পড়বা, প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো এই যে CDC কোন দেশের প্রধান জনস্বাস্থ্য সংস্থা, এগুলো কিন্তু বিভিন্ন চাকরি প্রশ্নে আসার প্রশ্ন, ঠিক আছে? কোন দেশে? US এর, ঠিক আছে? তারপরে দেখো যে চীনেরটা কোনটা? চীনেরটা কিছুই নয়, CDC এর একটা সামনে লাগাইছে চায়না, নাম হয়েছে চায়না CDC। তারপর দেখো ইউরোপিয়ান, আবারও CDC ইউরোপিয়ান, ইটা সামনে লাগাইতে নাম দিয়ে দিছে ECDC, ঠিক আছে? ওকে, এগুলো মোটামুটি তোমরা পারবা। তারপরে দেখো এখানে আরো আছে যে জার্মানির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান কোনটা? রবার্ট কচ ইনস্টিটিউট। রবার্ট কচ কি করেছে তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলবা, ঠিক আছে? আচ্ছা, এখানে মোটামুটি সেগুলোই বারবার আছে। পৃথিবীর প্রথম 2টা সক্রিয় হসপিটাল শিপ কোন দেশের নৌবাহিনী পরিচালনা করে? হসপিটাল শিপ মানে কি? যে শিপের মধ্যে হসপিটাল ব্যবস্থা, সেটা কোন দেশ? মানে ধরো শিপের মধ্যে যে হসপিটাল ব্যবস্থার মাধ্যমে ওরা বিভিন্ন দ্বীপ টিপ বলো বিভিন্ন জায়গায় ওরা স্বাস্থ্যসেবা পৌঁছাচ্ছে, সেটা কোন দেশে? অবশ্যই যারা টেকনোলজিতে খুব বেশি অ্যাডভান্সড, US, ঠিক আছে? আচ্ছা, যে হসপিটাল শিপ তারা লাল ক্রুশ দ্বারা করে। বাংলাদেশের প্রথম ভাসমান বা বাংলাদেশের সবচেয়ে পরিচালিত ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে মোটামুটি এগুলো তোমরা রিডিং পড়বা, ঠিক আছে? দেখো এই যে গাভি, গাভি কোন আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় পরিচালিত হয়? কোনটা? আমাদের WHO, ইউনিসেফ ও বিশ্ব ব্যাংক। এবং যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনাকে হচ্ছে এই গাভি করোনার মধ্যে সবাইকে এরকম ভ্যাকসিন দেওয়ার কারণে শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো নামেও আখ্যায়িত করেছিল। যাই হোক, ঠিক আছে, আমাদের লাগবে না। তারপরে যে IFMSA এগুলোর সদর দপ্তর কোথায়? এগুলো অলরেডি আপু তোমাদেরকে বলেছি, যে জাতিসংঘের প্রত্যেকটা অঙ্গ সংস্থা বলো, প্রত্যেকটা সহযোগিতা সংস্থা বলো, প্রত্যেকটা সদর দপ্তর কবে মানে লাস্ট সম্মেলন হয়েছে, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেন আসি অরবিস ইন্টারন্যাশনাল। অরবিস কি? অরবিস তোমার হচ্ছে ওরা ওই যে
বিমানের মাধ্যমে ওরা চক্ষু সেবা প্রদান করে বিভিন্ন দেশের মধ্যে, বিশেষ করে যারা মিডল ইনকাম কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রি, সেগুলোতে যারা জানে যে এরা এখনো চক্ষু সেবাগুলো অ্যাফোর্ড করতে পারতেছে না, তখন এই অরবিসটা বিভিন্ন দেশে উড়ে উড়ে গিয়ে ওরা চক্ষু সেবা প্রদান করে। বাংলাদেশে এই পর্যন্ত মোটামুটি 3বারের মতো আসছে অরবিস, ঠিক আছে। আচ্ছা, তো এই যে অরবিস অন্ধত্ব প্রতিরোধ ও চোখের চিকিৎসা উন্নয়ন করে 1981 সাল থেকে কার্যক্রম শুরু হয়। আচ্ছা, তারপর দেখো যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস ICN, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভার মধ্যে, ঠিক আছে। তারপর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন WFME, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডেনমার্কের কোপেনহেগেনে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার IVI ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? তোমার দক্ষিণ কোরিয়ার সিওল শহরের মধ্যে, ঠিক আছে। তারপর যে অরবিস ইন্টারন্যাশনাল কথা বলছিলাম, এটা US এর নিউ ইয়র্কের মধ্যে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তবে যে ICD ফুল ফর্ম, IEDCR এর ফুল ফর্ম, এগুলো সবকিছু তোমার মোটামুটি এখানে দেওয়া আছে, ওকে, এগুলো তোমরা পড়বা। এখন দেখো MRI বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পায় কে? পল লটারবার এবং স্যার পিটার ম্যানসফিল্ড, ঠিক আছে। এই তোমার MRI কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্রেনের বলো সব জায়গায়, মানে MRI করলে একদম ডিজিজটা আরো ভালো করে বোঝা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে প্রথম সফলভাবে লিভার প্রতিস্থাপন করে গেল দেখবা থমাস স্টারজল, ঠিক আছে, স্টারজলটা বানাই দিও না আবার। তারপরে দেখো এই যে ইবনে সিনা সংক্রামক রোগ বিষয়ে কোন ব্যবস্থার উপর জোর দেন? কোয়ারেন্টাইন, এগুলো মোটামুটি আমরা দেখবো। তারপর দেখো যে 23 সালের কাহিনী, যেহেতু ক্যারিকো এবং ওয়েইসম্যানের আবিষ্কার কোন প্রযুক্তির ভিত্তিতে? মানে তারা মেইনলি mRNA ভ্যাকসিন একটা আবিষ্কার করে, যে আমরা যদি একটা mRNA ভ্যাকসিন আবিষ্কার করি, ওটা থেকে আমরা পরবর্তী DNA এর মাধ্যমে মানুষের DNA এর মধ্যে আমরা একটা অ্যান্টিবডি টাইপের একটা সিস্টেম তৈরি করে দিতে পারি। তো এই কনসেপ্টটা আনে হচ্ছে ক্যারিকো এবং ওয়েইসম্যান, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, যে প্রথম সাইকোমেডিসিন কি বা সাইকোসোমাটিক মেডিসিন কি? যেই যেই মেডিসিন গুলো তোমার নিউরোলজি সিস্টেমের উপর কাজ করে তোমার সেলগুলোকে, মানে সেলগুলোর উপর ডিরেক্ট কাজ করতে পারছে, মানে ফার্স্ট তোমার নিউরোলজির উপর কাজ করে, সেখান থেকে তোমার ব্রেন সিগন্যাল দিয়ে সেলের উপর কাজ করতেছে। এই যে এত কমপ্লেক্স একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস সাইকোসোমাটিক মেডিসিন, এটার আবিষ্কার ছিল তোমার এই ইবনে সিনা, ঠিক আছে। সো ইবনে সিনা হচ্ছে মেইনলি এই চিকিৎসা পদ্ধতির ধারণা দেন। তারপর দেখো ইবনে সিনা কোন জরুরি অস্ত্রোপচার পদ্ধতি বর্ণনা করেছিলেন? ট্র্যাকিওটমি, মানে হচ্ছে তোমার এই যে ট্রাকিয়ার ভিতরে তোমার টিউব বলো, এখানে কোনো অপারেশন করার জন্য ট্রাকিওটমি করা হয়। তো ট্রাকিওটমির ধারণা প্রথম দেয় এই ইবনে সিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই আগের বইগুলো নিয়ে একটু কথাবার্তা বলা আছে, এগুলো তোমরা রিডিং করবা। অত বেশি ইম্পর্টেন্ট না, মন চাইলে রিডিং করতে পারো, তুমি নিজে পড়েই বুঝবো, যেগুলো অত বেশি লাগবে না, এগুলো আসার মতো প্রশ্ন না। UNDP কবে প্রতিষ্ঠাটা আসতে পারে? তারপর কোন সংস্থাটা চিকিৎসা শিক্ষার মান নির্ধারণ ও কারিকুলাম নির্ণয় করে? যে WFME, ঠিক আছে, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, নামেই বলে দিচ্ছে, ওকে। আচ্ছা, এরপর দেখো এখান থেকে মোটামুটি এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। CDC কাদের আমরা পড়ছি, ঠিক আছে। CDC মেইনলি হচ্ছে তোমার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এটা মেইনলি ক্যান্সার গবেষণা প্রতিরোধের কাজগুলো করে আর কি, ঠিক আছে। এখান থেকে দেখবা। তারপরে যে দেখো CEPI মেইনলি হচ্ছে তোমার ও যে মানে কি বলো, আমাদের প্যান্ডেমিক যে সিচুয়েশন গুলো আছে সেই সিচুয়েশন গুলো কন্ট্রোল করার জন্য, প্রিভেনশনের জন্য হচ্ছে CEPI কাজ করে। তো এই যে দেখো ওর হচ্ছে গাভি এবং ডাব্লিউর সাথে অংশীদারিত্বে কাজ করে। এই যে COVID-19 ভ্যাকসিন যখন উদ্ভাবন করার ইয়া ছিল, তখন CEPI হচ্ছে তোমার গাভি এবং ডাব্লিউর সাথে মিলে কাজ করে, ঠিক আছে। ওকে, তারপর যে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন WMA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমার জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। ওকে, তারপর আমরা একটু সামনে গেলাম, মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপু তোমাকে বারবারই বলছি এই কয়েকটা প্রশ্ন পড়লে মোটামুটি স্বাস্থ্য তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওকে। তারপরে দেখো এখানে আমরা পাচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে, কত তারিখে? 7ই এপ্রিল, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2বার আসছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে দেখো ইউনিসেফ এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, কবে প্রতিষ্ঠা? 1945-এ, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে প্রত্যেকে তোমার মোটামুটি জাতিসংঘের যে ইনস্টিটিউট গুলো আছে, যেগুলো মোটামুটি তোমার স্বাস্থ্যর সাথে একটু রিলেটেড, সেই সবকিছুর প্রতিষ্ঠাকাল, কি নিয়ে কাজ করার উদ্দেশ্য কি, সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি চিকিৎসা গবেষণা তহবিল কোনটা? ওয়েলকাম ট্রাস্ট। এই যে তোমার গাভি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন, এটা কবে বলতে? 2000 সালে, ঠিক আছে। মূল কাজ ছিল মেইনলি ওই। আচ্ছা, এখন দেখো এখানে কিছু প্রশ্ন আছে। দেখো গ্লোবাল ফান্ড মূলত কোন 3টা রোগের প্রতিরোধের জন্য অর্থ দেয়? কোন 3টা রোগ? দেখো এইডস, যক্ষা, ম্যালেরিয়া।
যক্ষারও ট্রিটমেন্ট আছে, ম্যালেরিয়া ট্রিটমেন্ট আছে, এইডসের কোনো ট্রিটমেন্ট নাই, বাট স্টিল এগুলার খরচের ক্ষেত্রে গ্লোবাল ফান্ড হচ্ছে তোমার টাকা দেয়। গ্লোবাল ফান্ডের সদর দপ্তর কোথাও অবস্থিত? ওই যে সুইজারল্যান্ডের জেনেভার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওনার কথা আমরা অনেক পড়ছিলাম। উনি মেইনলি তোমরা যে বিশ্বযুদ্ধের সময় সবাইকে স্বাস্থ্যসেবা প্রদান করেছিলেন, একজন নার্স ছিলেন, তো তাকে হচ্ছে এই যে আধুনিক নার্সিং এর জনক বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো চিকিৎসা বিজ্ঞানে লেজার সার্জারি প্রাথমিক আবিষ্কার কখন হয়েছিল? 1960 সালের দিকে। ওকে, তারপর এখানে মোটামুটি আরো আছে, দেখো এই যে প্রথম সাকসেসফুল আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন কোন দেশে করা হয়? ইউকে, ইউএসএ না কিন্তু, ইউকে, যুক্তরাজ্যের মধ্যে, ঠিক আছে। তারপর যে লেজার সার্জারি প্রবর্তক আমরা কাকে বলছি? থিওডর সাহেবকে, থিওডর মেইম্যান, ঠিক আছে। ওকে, তারপরে দেখো অটোফ্যাগি। অটোফ্যাগি বা অটোফ্যাজি জিনিসটা কি? যে নিজে নিজেকে খেয়ে ফেলতেছে। এই অটোফ্যাজি আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পায় কে? ইয়োশিনোরি ওসুমি, ঠিক আছে। দেখো একজন জাপানি মিলি ছিলেন, ইয়োশিনোরি ওসুমি প্রথমে এই ধারণাটা দেয়। তারপর আমরা তো এখন তোমরা সবাই জানো আর কি অটোফ্যাগি অর্গান বা অর্গানালিস কোনটা আছে আমাদের বডির মধ্যে? লাইসোসোম। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে ইলেকট্রো ইইজির ফুল ফর্ম, অনেকে হয়তো ইইজির ফুল ফর্মে জানো না, আমরা ইসিজির ফুল ফর্ম সবাই জানি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। বাট এই যে ইইজি বা ইলেকট্রো এনসেফালোগ্রাফি, এনসেফালো দ্বারা বুঝছো তোমরা এই ব্রেইনের ইমেজগুলো নেয় আর কি। তো ইইজি আবিষ্কার করেছে উইলিয়াম অ্যাস্থোম্যান, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে আরো প্রশ্ন আছে, সিটি স্ক্যান কে আবিষ্কার করে? গডফ্রে হাউসল্যান্ড ও অ্যালান স্করম্যাক, ঠিক আছে। অ্যালজাইমার্স রোগ, অ্যালজাইমার্স রোগ মানে মানুষ ভুলে যায় সবকিছু, ভুলার রোগটা, এই রোগটা কার নাম অনুযায়ী করা হয়? অ্যালোইস অ্যালজাইমার, তিনি প্রথমে এটাতে করে আর কি। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানে প্রথমবার লিগেচার পদ্ধতি আলোচনা মানে আবিষ্কার করে কে? যে আমরা একটা আর্টারিকে আটকাই দিলে তার সেখান থেকে ব্লিডিং কম হচ্ছে বা এই কম, তো এটা কে আবিষ্কার করে প্রথম? অ্যামব্রেস প্যারে। তারপরে দেখো দেহে প্রথম স্থাপনযোগ্য ইলেকট্রিক পেস মেকার কে? এটা তোমরা পড়ছো অলরেডি, উইলিয়াম গ্রেট ব্যাস, তিনি প্রথম এটা আবিষ্কার করে, ঠিক আছে। তারপর দেখো চিকিৎসা বিজ্ঞানে প্রথমবার ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে ওই যে ছেলে ভেড়া তৈরি করেছেন কোন দেশের বিজ্ঞানী? স্কটল্যান্ড। এগুলো তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে প্রথম সফলভাবে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এটা আবিষ্কার করেন কে? অ্যালবার্ট তোমার সাবিন, ঠিক আছে। তারপরে যে বিশ্বের যে গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে, এই যে বিশ্ব কিডনি দিবস মার্চ মাসের 2nd বৃহস্পতিবার, বিশ্ব হেপাটাইটিস দিবস 28শে জুলাই, ডায়াবেটিস দিবস কবে? 14ই নভেম্বর, ডায়াবেটিস সচেতনতা দিবস কবে? 28শে ফেব্রুয়ারি। এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেখো এখানে আরো আরো জিনিস গুরুত্বপূর্ণ দিবসগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়বা। এই যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটা ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস আবিষ্কার করেছে? বাংলাদেশ কলেরা হাসপাতাল, ঠিক আছে। তো এগুলো দেওয়া আছে, বাংলাদেশ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে মোটামুটি। এরপর দেখো এই যে WHO বাংলাদেশকে কবে পোলিও মুক্ত দেশ ঘোষণা করেছিল? একটা সময় ছিল বাংলাদেশে মানে থাকে না যে 10টার মধ্যে 4টা বাচ্চারই হচ্ছে পোলিও আছে, পাটা বেঁকে টেকে আছে। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন সবকিছু করার মাধ্যমে WHO ফাইনালি বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছে কবে? 27শে মার্চ 2014 সালে, ঠিক আছে। ওকে, জীবন তরী আমরা বলছি একটু আগে। রিকেটস ভিটামিন ডি এর অভাবে হয়, এগুলো আমরা মোটামুটি জানি। স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়। স্কারভি হলে কি হয়? একদম তোমার গামস থেকে ব্লিডিং হওয়া শুরু করে। টিটেনাস রোগের কারণে মানবদের কোন অংশ? মেইনলি হচ্ছে টিটেনাসটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, ঠিক আছে। টিটেনাস থেকে টক্সয়েড ভ্যাকসিন তৈরি করা হয়, এগুলো একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর জন্ডিস হলে কি হয়? আমাদের চোখের তখন জন্ডিস হলে আমরা পেশেন্টকে বলি কি, আপনি আপনার পায়ের দিকে, মানে আমরা পেশেন্টের ইয়াটাই ভাবে ধরে রাখি, যদি আপনার পায়ের দিকে তাকায় থাকেন, তখন তুমি দেখবে যে আপার স্ক্লেরার মধ্যে ইয়েলো পিগমেন্টেশন হয়ে আছে। তো ইয়েলো পিগমেন্টেশন মেইনলি ওখানে বিলিরুবিন গুলো জমা হয়, এই জন্য হলুদ হয়ে থাকে। তো এই যে দেখো ত্বক এবং চোখটা মেইনলি একদম হলুদ হয়ে থাকে। তাকে ইউরিন টেস্ট করতে দেখলে দেখবা যে তার ইউরিন অনেক হলুদ হয়ে আছে। তো মেইনলি এগুলো জন্ডিসের লক্ষণ। আচ্ছা, রক্তক্ষরণ প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। কারণ হচ্ছে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার যে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, এর মধ্যে 4টা ক্লটিং ফ্যাক্টর নিয়ে কাজ করে, 2, 7, 9, 10 নিয়ে কাজ করে। তার ফলে কি হচ্ছে? ক্লটিং ফ্যাক্টর গুলো গঠনে এই ভিটামিন কে ভূমিকা রাখার কারণে ও রক্তক্ষরণ প্রতিরোধে ভূমিকা রাখে, ঠিক আছে। এই জন্য দেখা যায় কি যে একটা অপারেশন করার আগে একটা পেশেন্টের মানে এই ভিটামিন লেভেলটা দেখে না হয়, যদি ভিটামিন কে কম থাকে তখন তাকে ইনজেকশনের মাধ্যমে ভিটামিন কে দেওয়া হয়। কারণ পরে দেখা যাচ্ছে অপারেশন করতে গেছে ওর ভিটামিন কে কম, রক্তক্ষরণ প্রতিরোধ করতে পারছে না, অনেক এক্সট্রা ব্লিডিং হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বিভিন্ন ভিটামিনের অভাবে কোন কোন রোগগুলো হয়, এগুলো কিন্তু চাকরি বা বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, সেগুলো দেখে নিবা। দেখো যে কোন ভিটামিনটা টোকোফেরল নামে পরিচিত? ভিটামিন ই, এটা তোমরা জানো। তারপরে দেখো ভিটামিন B12, এখন তোমাদের মাথায় নর্মাল না, সবার মাথায় মধ্যে আসে না যে B12 এর অভাবে আপু অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কেন হচ্ছে? কারণ আমরা জানি হিমোগ্লোবিনের অভাবে হচ্ছে রক্তশূন্যতা হয়। তো ভিটামিন B12 তোমার মেইনলি
আমরা জানি যে আমাদের হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে ফলিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এই ফলিক অ্যাসিডটাকে, এই ভিটামিন বি 12 যখন অভাব হয়, ফলিক অ্যাসিডটাকে ম্যাচুরেশন করতে ভিটামিন বি 12 এবং ভিটামিন বি 9 সেটা ভূমিকা রাখে। তো যখন ভিটামিন বি 12 হয়ে যায়, ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখন কি হয়, তোমার এই ফলিক অ্যাসিডটা ম্যাচিওর হইতে পারে না, যার ফলে তোমার ফলিক অ্যাসিড ম্যাচিওর না হলে হিমোগ্লোবিন ফর্মেশন হচ্ছে না এবং আটকা পড়ে যাচ্ছে, এই কারণে তোমার কি হচ্ছে, রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হচ্ছে। ঠিক আছে। সো তারপরে এই যে কোলাজেন গঠন, ক্ষত নিরাময়, রোগ প্রতিরোধে হেল্প করা হচ্ছে ভিটামিন সি। এই জন্য ভিটামিন সি এর অভাবে হলে কি হয়, যে কোলাজেন গুলো গঠিত হতে পারছে না, আমার গাম ব্লিডিং টিডিং হচ্ছে, বিভিন্ন টিস্যুর মধ্যে উইকনেস। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এখানে ডায়রিয়া হলে, মেইনলি ডায়রিয়া হলে কি হচ্ছে, আমাদের শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, লবণ বের হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের পানি, ইলেকট্রোলাইটের ঘাটতি হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে মোটামুটি ওই প্রশ্নগুলোই বারবার দেওয়া আছে, যেটা বুঝবা না অবশ্যই। আচ্ছা, তোমার তো এটা ফ্রি ক্লাস যাচ্ছে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা গ্রুপে মেনশন দিয়ে জিজ্ঞেস করতে পারে, আপু বুঝিয়ে দেবো। ঠিক আছে। ওকে, দেখো যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আইএফ এর চিকিৎসায় বাংলাদেশ সরকার সাধারণত কোন পদ্ধতি ব্যবহার করে? তো যখন একজনের রক্তশূন্যতা ডিটেকশন করা হয়, তখন ডাক্তাররা ধরো একদম সিভিয়ার লেভেলে চলে গেলে তখন হচ্ছে বলে যে আয়রন খান, ফলিক অ্যাসিড খান, এবং প্রেগনেন্ট লেডিদেরকে হচ্ছে তোমার যে ফলিক অ্যাসিড সাজেস্ট করা হয়। ঠিক আছে। আচ্ছা, সো এই প্রশ্নগুলি মোটামুটি আছে। তারপর দেখো যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল মেনলি ক্রিমিয়ার যুদ্ধের মধ্যে করে। ঠিক আছে, এগুলো মোটামুটি আমরা দেখলাম। ওকে, এখন দেখো এই যে ডেঙ্গু জ্বর সংক্রান্ত ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে কোন হাসপাতালটার রেফারেন্স সেন্টার হিসেবে কাজ করে ডেঙ্গু জ্বরের জন্য? সেটা কোনটা? বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা বিএমইউ, বা যেটাকে তোমরা পিজি হাসপাতাল, বারডেম হিসেবে চিনো, সেটা কাজ করে আর কি। ঠিক আছে। ওকে, তো এখানে এগুলো দেখো যে ঢাকা মেডিকেল কলেজ কত তারিখে, এটা অলরেডি কতবার প্রশ্ন চলে আসছে, কত তারিখে? 1946 সালে 10 জুলাই প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, চালু হয়। আচ্ছা, প্রথম অধ্যক্ষ ছিলেন কে? মেজর ডব্লিউ জে ভার্জিন। ঠিক আছে, ভার্জিন সাহেব ছিলেন প্রথম। আচ্ছা, তারপরে দেখো কোন স্বনামধন্য চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম চক্ষু সার্জারি করে? ডক্টর মোহাম্মদ রেফাতুল্লাহ। এগুলো একটু পড়বা, তোমাদের যেহেতু ঢাকা মেডিকেল সম্পর্কে অনেক বেশি কিউরিওসিটিও। ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেটের সংখ্যা কমে গেলে রোগীকে কোন ধরনের ব্যথানাশক ওষুধ তুমি দিতে পারবা না? আমরা জানি অ্যাসপিরিন একটা আচ্ছা, তোমাদের ওইগুলো বলে লাভ নেই। আচ্ছা আচ্ছা, অ্যাস্ট্রিন আমাদের মিলেটা এনএসআইডস, কিন্তু দেখা যায় কি তুমি যখন ডেঙ্গু জ্বরের পেশেন্টের মধ্যে তার প্লাটিলের সংখ্যা কমে গেছে, এখন অবশ্যই তার জ্বর আছে, তার মাসল পেন আছে, জয়েন্ট পেন আছে, কোমরের পিছনে ব্যথা আছে, তাকে তোমার একটা ব্যথা কমানোর জন্য একটা ব্যথানাশক ওষুধ দিতে হবে, কিন্তু অ্যাসপিরিন দেওয়া যাবে না, কারণ অ্যাসপিরিন লো ডোজে না হলে সে আমাদের এই রক্তক্ষরণে একটা ভূমিকা রাখে আর কি। ঠিক আছে, যাই হোক, এখন তোমাদের এগুলো বোঝার জিনিস না, তুমি মুখস্থ করে চলে যাবা। তারপরে দেখো এই যে সম্প্রসারিত, বারবার বলছিলাম ইপিআই এর প্রত্যেকটা ভ্যাকসিন, ইপিআই কখন কোন বয়সে কোন টিকা দেওয়া, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বা ইপিআই তে হাম ও রুবেলা টিকার দ্বিতীয় ডোজ একটা শিশুকে কখন দেওয়া হচ্ছে? 15 মাস বয়স। এগুলো কিন্তু তোমার ওই পুরো বক্সটা মুখস্থ থাকতে হবে। ঠিক আছে। ওকে, এখান থেকে আরো প্রশ্ন আছে। তারপর দেখো এই যে ইপিআই বাংলাদেশে কবে চালু হয়? 1979 সালে। ঠিক আছে। ওকে, তারপর দেখো চিকনগুনিয়ার প্রধান উপসর্গ কি? জ্বর, জয়েন্টে ব্যথা। ঠিক আছে। তারপর দেখো এখানে একটা শিশুর ইপিআই, দেখো ইপিআই শিডিউল এখানে মোটামুটি দেওয়া আছে তোমার। এখানে বাংলাদেশ সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আছে। এই দেখো ভাসমান ও ভ্রাম্যমান হাসপাতালগুলো কোন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে? এগুলো মোটামুটি আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আরো আছে উগান্ডার বুন্দিবুগিতে সংক্রমণ শুরু হওয়া ডিঙ্গা ভাইরাস স্থানীয় অর্থে, এগুলো বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, সেগুলো আপু এখানে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে ডাব্লিউএইচও সুপারিশকৃত কলেরা জীবাণু শনাক্তকরণে টিটিজি আবিষ্কার করেন কে? অধ্যাপক কে.এম. মনসুর, যেহেতু বাংলাদেশি নামটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মানে অর্থোপেডিক সার্জারি সূতিকাকার বা গোড়াপত্তন, মানে অর্থোপেডিক্স যেটা সার্জারি করা সম্ভব, সার্জারি করে হাড়টাকে জোড়া লাগানো সম্ভব, এইটা শুরু করে কোন মেডিকেল ফার্স্টে? ডিএমসি। ঠিক আছে, তোমাদের স্বপ্নের মেডিকেল ডিএমসি। আচ্ছা, বিশ্বের প্রথম কোথায় রোবোটিক হার্ট, মানে রোবট, মানে একটা মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়, সেটা করা কোথায়? কানাডায় প্রথম। ঠিক আছে। আচ্ছা, দেখেন আইএ ডিসাইনে আরো বলা আছে, আইএ ডিসাইনের বর্তমান পরিচালনার নাম তাহমিনা শিরিন, এগুলো আমরা জানি মোটামুটি। তারপর দেখো ডক্টর আর.জে. গার্স্ট কর্তৃক শেরেবাংলা নগর হাসপাতালে আউটডোর চালু হওয়া 100 শয্যার অর্থোপেডিক ইউনিটের নাম কি ছিল? মুক্তিবাহিনী হাসপাতাল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ঠিক আছে, তাহলে ডক্টর আর.জে. গার্স্ট কর্তৃক শেরেবাংলা নগর, মানে যেখানে বর্তমানে এখন মানুষের সব স্পেশালাইজ হসপিটালগুলো আছে, চক্ষু হাসপাতাল বলো, হার্ট ফাউন্ডেশন বলো, সোহরাওয়ার্দী মেডিকেল বলো, সবকিছু মোটামুটি ওই জায়গার মধ্যে আছে, সেখানে তিনি কি তৈরি করেন? মুক্তিবাহিনী হাসপাতাল তৈরি করে। ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতা পরবর্তীকালে দেশের প্রথম পোস্ট গ্রাজুয়েশন অর্থোপেডিক সার্জারিতে 5 বছর মেয়াদী এমএস কোর্স চালু হয় কবে? 15
মার্চ 1973 সালে। তারপর বাংলাদেশের প্রথম স্বতন্ত্র বিশেষায়িত হাসপাতাল RIHD বা পঙ্গু হাসপাতাল কবে থেকে যাত্রা শুরু করে? 1973 সালে জুলাই মাস থেকে। এই যে এই RIHD মিনি ডক্টর যে RJ গ্রাস দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে এখানে মোটামুটি ওইটা নিয়ে একটু কথা বলা আছে। তারপর পাই নিটোর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, ওটারই একটা আপডেটেড ভার্সন। তারপরে দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা 2025 সালের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। টাইম ম্যাগাজিন শ্রেষ্ঠ উদ্ভাবন 2025-এ ICDDRB এর তৈরি কোনটা স্থান পেয়েছে? MDCF2। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, অ্যাজ ইফ এটা 2025 সালের ইনফরমেশন, ঠিক আছে? তাহলে টাইম ম্যাগাজিনের শ্রেষ্ঠ উদ্ভাবন 2025-এ ICDDRB তৈরি কোনটা স্থান পেয়েছে? MDCF2, ঠিক আছে? ওকে, এই MDCF মেইনলি কি? মাইক্রোবিয়া ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড টু, এটা অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য তৈরি করা ওদের একটা ইনভেনশন, ঠিক আছে? আফটার দ্যাট রাইস স্যালান ওআরএস, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো WHO সদর দপ্তর কয়টা? WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সদর দপ্তর CRO কোথায় অবস্থিত? ভারতের নয়াদিল্লিতে, ঠিক আছে? আফ্রিকার মধ্যে কোথায়? আদ্দিস আবাবা, ইথিওপিয়া। WHO নিয়ে মোটামুটি এখানে সবকিছু দেওয়া আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট ফ্রম আওয়ার সাইড, যে আমরা স্বাস্থ্য সম্পর্কে কি কি জানতে হবে। রিসেন্ট ইনফরমেশন কিছু কিছু আমরা এখানে দেখেছি, এছাড়া বাকি রিসেন্ট ইনফরমেশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো ছোট ছোট ভিডিও আকারে ইনশাআল্লাহ আমি পোস্ট করব। সো এই পিডিএফটা কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি লিঙ্কে, সবাই ক্লাস করে অবশ্যই জানাবা, যে যে প্রশ্নগুলো করেছে এগুলো কমেন্টে অ্যান্সার দিবা। অ্যান্ড বেস্ট অফ লাক, ফিয়ামানিল্লাহ। আর একটা সপ্তাহ পর পরীক্ষা, ভালো করে পড়ো। আসসালামু আলাইকুম।